কাহিনীর শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে রাস্তার মাঝখানে নিজের প্রাণ দেওয়ার জন্য শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় একটি গাড়ি চলে আসে। মেয়েটি যে গাড়িটিকে নিজের দিকে আসতে দেখে তখন এক ভয়াবহ মৃত্যুর ভয়ে সে নিজের ইচ্ছা বদলে ফেলে এবং সে রাস্তা থেকে উঠে পাশে চলে যায়। তখন সেই গাড়ির লোকটিও মেয়েটিকে সাহায্যের জন্য থামে না। সে মেয়েটিকে উপেক্ষা করে সামনে চলে যায়, যেন সে কিছুই দেখেনি। এই মেয়েটির নাম হলো লিসা। লিসার জীবন একদমই ঠিক চলছিল না। আসলে আজ লিসার মেয়ের জন্মদিন, কিন্তু এখন তার মেয়ে এই পৃথিবীতে নেই। এরপর আমরা দেখতে পাই যে যে গাড়িটি কিছুক্ষণ আগে লিসাকে উপেক্ষা করে সামনে বেরিয়ে গিয়েছিল, সে তার নিজের ভুল বুঝতে পেরে গাড়িটা আবার উল্টো চালিয়ে লিসার দিকে নিয়ে আসে। গাড়ির ভিতরে বসা অ্যাডাম নামের লোকটি লিসাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? যার উত্তরে লিসা জবাব দেয়, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। এরপর সেই লোকটি লিসাকে জানায় যে এই নির্জন এলাকা থেকে শহর অনেক দূরে, তাই যদি তুমি চাও আমি তোমাকে শহর পর্যন্ত লিফট দিতে পারি। লিসা রাজি হয়ে যায় এবং তৎক্ষণাৎ তার গাড়িতে বসে পড়ে। যাত্রার সময় অ্যাডাম লিসাকে জিজ্ঞেস করে যে তুমি একাই নির্জন জায়গায় কি করছিলে। লিসা অ্যাডামকে জানায় যে আজ আমার মেয়ের জন্মদিন, যার কারণে আজ আমার তার কথা খুব মনে পড়ছে। কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন এই পৃথিবীতে নেই, আর আমি একদম একা। এই পৃথিবীতে এমন কেউ নেই যাকে আমি নিজের বলতে পারি। লিসার এই কথা শুনে অ্যাডাম বলে, আচ্ছা, এই কারণে কি তুমি রাস্তার মাঝখানে মরার জন্য শুয়েছিলে? জবাবে লিসা বলে, আমি মরতে চাই না, শুধু একবার কোনোভাবে নিজের মেয়ের সাথে দেখা করতে চাই। তখনই লিসা গাড়ির রেডিও চালু করে। রেডিওতে একটি খবর চলছিল। সংবাদদাতা জানায় যে জঙ্গলে একজন সিরিয়াল কিলার ঘুরছে এবং আজ সকালে এই খুনি আরো দুটি মেয়েকে খুন করেছে। পুলিশের কাছে সেই খুনির কোনো ছবি তো নেই, কিন্তু তারা এই তথ্য পেয়েছে যে খুনি একজন ফর্সা রঙের মানুষ এবং যার কাছে বাদামি রঙের গাড়ি আছে এবং তার ডান হাতে একটি ক্রসের দাগ রয়েছে। এই খবর শুনে লিসার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ সংবাদদাতা রেডিওতে যে খুনির হদিশ জানাচ্ছিল সে আর কেউ নয়, বরং অ্যাডামই ছিল। তার হাতে ক্রসের দাগ দেখে লিসা খুবই ভয় পেয়ে যায়। লিসা নিজেকে বাঁচানোর জন্য কিছু করত, তার আগেই অ্যাডাম হঠাৎ জোরে গাড়ি ব্রেক করে, যার ফলে লিসার মাথা জোরে গাড়ির ড্যাশবোর্ডের সাথে গিয়ে ধাক্কা খায় এবং লিসা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন লিসার চোখ খোলে তখন সে নিজেকে এক অদ্ভুত বাংকারে বন্দি অবস্থায় পায়, যার চারদিকে লোহার মজবুত দেয়াল ছিল। লিসা নিজেকে এই বন্ধ জায়গায় বন্দি পেয়ে খুব ঘাবড়ে যায় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তার সাহায্য করতে কেউ আসে না। আমরা দেখতে পাই যে লিসাকে একটি আলাদা ধরনের স্যুট পরানো হয়েছে এবং তার হাতে একটি ঘড়িও রয়েছে। লিসা সেই ঘড়িটি খোলার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সেই ঘড়িটি এতই মজবুত ছিল যে অনেক চেষ্টার পরও সেটা তার হাত থেকে খোলে না। শেষে যখন সে বুঝতে পারে যে এই জায়গা থেকে বেরোনো অসম্ভব, তখন সে ক্লান্ত হয়ে এক জায়গায় বসে কাঁদতে থাকে। ঠিক তখনই হঠাৎ সেই কুঠুরির একটি দরজা খুলে যায়। লিসা যখন দেখলো যে দরজার ওপাশে একটি সুড়ঙ্গ আছে, তখন লিসা বুঝতে পারলো যে যদি এই জায়গা থেকে বেরোতে হয় তাহলে এই সুড়ঙ্গ দিয়েই বের হতে হবে। লিসা খুশি হয় যে তার বেরোনোর রাস্তা পেয়ে গেছে, কিন্তু যেই সে সুড়ঙ্গের ভিতরে যায় ঠিক তখনই হঠাৎ তার পেছন দিয়ে সেই কুঠুরির দরজা নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এই দেখে লিসার শ্বাস আটকে আসছিল। এখন সে বুঝতে পারলো যে সে আগের থেকেও আরো বিপজ্জনক জায়গায় ফেসে গেছে। ঠিক তখনই হঠাৎ লিসার হাতে বাঁধা ঘড়িটাতে অ্যালার্ম বাজতে শুরু করলো এবং 11 মিনিটের টাইমার সেট হলো। এটি দেখে লিসাও বুঝতে পারলো যে তাকে এখন 11 মিনিটের মধ্যে এখান থেকে বেরোতে হবে, নাহলে সে চিরতরে এখানে বন্দী হয়ে থাকবে। তাই লিসা নিজের হাত ও পায়ের জোরে হামাগুড়ি দিয়ে তাড়াতাড়ি সেই আলোর দিকে এগোতে থাকে। কিন্তু যেই সে সেই আলোর কাছাকাছি আসলো ঠিক তখনই হঠাৎ সেই সুড়ঙ্গের সামনের দরজাটি ধীরে ধীরে বন্ধ হতে শুরু করলো। এটি দেখে লিসা আরো জোরে সামনে এগোতে লাগলো, কিন্তু যখন সে সেই দরজার কাছে পৌঁছলো তখন সেই দরজা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। লিসা কিছু বুঝতে পারছিল না যে এখন এখান থেকে কিভাবে বেরোবে। সে চিৎকার করে কাঁদতে থাকে। তখনই তার নজর সেই দরজার পাশ দিয়ে যাওয়া আরেকটি সুড়ঙ্গের উপর পড়লো, কিন্তু সেই পথটি ছিল খুবই সরু। লিসার আর কোনো পথ না থাকায় সে সাহস করে কোনোভাবে সুড়ঙ্গের ভেতরে চলে গেল এবং অনেক কষ্টের পর সেই পথ পার হয়ে যায় এবং সে এগিয়ে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে একটি প্ল্যাটফর্মের মতো দুটি পথ ছিল। একটি পথ ওপর দিয়ে যাচ্ছিল আর অন্যটি নিচ থেকে। লিসা কিছু বুঝতে না পারে উপরের পথ বেছে নিয়ে হাঁটু গেড়ে সামনে এগোতে লাগলো, কিন্তু একটু এগোতেই নিচের ফ্লোর উপরে উঠতে শুরু করলো। যদি সময় থাকতে লিসা সেখান থেকে বেরোতে না পারে তাহলে তার নিচের পথ তাকে পিষে মেরে ফেলবে। লিসা ভয়ে জলদি জলদি এগোতে লাগলো। সে সেই জায়গার মাঝে প্রায় থেতলেই যাচ্ছিল। ঠিক তখনই এই সুড়ঙ্গের শেষ পর্যন্ত তার হাত পৌঁছে যায় এবং যেই পথটি পুরোপুরি বন্ধ হতে যাচ্ছিল, লিসা নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে বেরোতে সফল হয়। নিজেকে বাঁচাতে পেরে লিসা স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু সে জানতো না যে এখন তার জন্য আরো বিপদ রয়েছে। ঠিক তখনই তার ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। এই অ্যালার্ম জানাচ্ছিল যে অর্ধেক সময় পেরিয়ে গেছে আর এখন তার কাছে মাত্র 5 মিনিট বাকি।
তাই সে এখন আবার সামনে এগোতে লাগলো। সেখানে একটু এগোতেই পথে একটি মানুষকে পড়ে থাকতে দেখা গেল। লিসা যখন তার কাছে গেল, তখন সে দেখলো যে সেটি কোনো জীবিত মানুষ নয়, বরং একটি পোড়া মৃতদেহ, যার অবস্থা খুবই খারাপ। সেই লাশের হাতেও ঠিক তেমনই ঘড়ি বাঁধা ছিল, যেমনটা লিসার হাতে বাঁধা। লিসা বুঝতে পারলো যে এই মানুষটিও তার মতো এই সুড়ঙ্গ থেকে বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু সে এখান থেকে বেরোতে সফল হয়নি এবং মারা গেছে। মানে এখান থেকে বেরোনো অসম্ভব। এই মৃতদেহ দেখে লিসার এখান থেকে বেরোনোর শেষ আশাও ভেঙে গেল। কিন্তু সে কোনোভাবে সাহস জুগিয়ে এই মৃতদেহটিকে পাশে সরিয়ে সামনে এগোতে থাকলো। যখন সে ঘড়ির দিকে তাকায়, তখন তার কাছে আর মাত্র 2 মিনিট সময় বাকি ছিল। তাই সে আরো জোরে এগোতে থাকে। ঠিক তখনই হঠাৎ একটি মজবুত লোহার শিক এসে তার পথ আটকে দিল। সেই সাথে সেই সুড়ঙ্গের দেয়াল থেকে অসংখ্য হিটিং পাইপ বাইরে বেরিয়ে আসতে শুরু করে এবং সেই জায়গাটিকে গরম করতে থাকে। এটি দেখে লিসা পুরোপুরি ঘাবড়ে যায়। সে বুঝতে পারলো যে শীঘ্রই তার লাশও এই পোড়া মানুষটির মতো এই সুড়ঙ্গে পড়ে থাকবে। এখন লিসা কি করবে কিছুতেই বুঝতে পারছিল না। ঠিক তখনই তার পেছনে দেয়ালের একটি ছোট্ট অংশ খুলে যায়, যা দেখে লিসা পেছনের দিকে হামাগুড়ি দিয়ে তার ভেতরের অংশে ঢুকে পড়ে। পরের মুহূর্তে একটি কাচের দরজা এই অংশটিকে পুরোপুরি বন্ধ করে দেয়। যেই মুহূর্তে লিসার হাতে বাঁধা ঘড়ির টাইমার শূন্যে পৌঁছলো, ঠিক তখনই সেই হিটিং পাইপ থেকে আগুনের ফোয়ারার মতো বেরোতে লাগলো এবং দেখতে দেখতে সেই পুরো সুড়ঙ্গ আগুনের লেলিহান শিখায় ডুবে গেল। লিসা যে অংশ বন্ধ ছিল তা পুরোপুরি নিরাপদ ছিল, যার কারণে লিসার প্রাণ বেঁচে গেল। কিছুক্ষণ পরে সেই হিটিং পাইপগুলো আবার দেয়ালের ভেতর চলে গেল। লিসা যে অংশ বন্ধ ছিল সেই কুঠুরির দরজাও খুলে যায়। লিসা এইমাত্র নিজের চোখের সামনে যা দেখলো, তার জন্য সে সেখান থেকে বেরোতে চাইছিল না। কিন্তু সেই অংশের দেয়াল লিসাকে বাইরে ঠেলে দেয় এবং আগের মতোই সেই সুড়ঙ্গের সাথে মিলে যায়। লিসা যেই সেখান থেকে বাইরে এলো, ঠিক তখনই তার ঘড়িতে আবার 11 মিনিটের টাইমার সেট হলো। সে যে একটু এগোলো, ঠিক তখনই সেই সুড়ঙ্গের উপরের অংশ নিচে আসতে শুরু করে এবং একেবারে তার গায়ে এসে লেগে যায়। শুধু এতটুকু জায়গা ফাঁকা ছিল যে সে হামাগুড়ি দিয়ে এখান থেকে সামনে বেরোতে পারে। লিসা এখন পুরোপুরি অসহায় হয়ে পড়েছিল। সে জোরে জোরে কাঁদতে থাকে। যখন তার নজর ঘড়ির উপর পড়ল, তখন সেখানে তার সময় প্রায় শেষ হয়ে যাচ্ছিল। লিসা ভাবে এত বাজে মৃত্যু মরার থেকে বরং কেন না একবার শেষবার বেরোনোর চেষ্টা করা যাক। তাই সে আবার সাহস করে নিজের প্রাণ বাঁচাতে পিঠের উপর ভর করে নিজের হাতের সাহায্যে হামাগুড়ি দিয়ে এগোতে লাগলো। কিছুদূর এভাবে হামাগুড়ি দিয়ে যাওয়ার পর সেই সুড়ঙ্গ শেষ হয়ে গেল আর সামনে পানির একটি ট্যাঙ্ক চলে এলো। লিসা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল এবং পিপাসায় তার বেহাল দশা ছিল। সে এভাবেই শুয়ে থাকা অবস্থায় হাতের সাহায্যে পানি খেতে থাকলো। এরপর যখন সে আবার নিজের ঘড়ির দিকে তাকালো, তখন মাত্র 8 মিনিট বাকি ছিল। এখন পানি ছাড়া তার বেরোনোর আর কোনো পথও ছিল না। তাই সে একটি লম্বা শ্বাস নিয়ে পানিতেই নেমে পড়ে। পানিতে নামার পর ট্যাঙ্কটি বেশ বড় থাকায় সে বুঝতে পারছিল না যে কোন দিকে যেতে হবে। সে এদিক ওদিক পানি থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু তার বেরোনোর কোনো রাস্তাই পাওয়া যায় না। অন্যদিকে যেখান থেকে সেই ট্যাঙ্কে নেমেছিল সেই পথটিও বন্ধ হয়ে গিয়েছিল। এখন তার শ্বাসও শেষ হতে শুরু করে। ঠিক তখনই ট্যাঙ্কের মধ্যে ওপর দিকে একটি দরজা খুলে। লিসা তাড়াতাড়ি সেই দরজা দিয়ে ভেতরে চলে যায়। ভেতরে গিয়েই সে জোরে জোরে শ্বাস নেয় এবং সামনের পথ পাড়ি দিতে থাকে। কিন্তু লিসা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে কিছুক্ষণের মধ্যেই সে মাঝপথে ঘুমিয়ে যায়। কিন্তু ঠিক তখনই লিসার কানে কারো চিৎকারের আওয়াজ আসতে থাকে। সেখানে আরো কেউ ছিল, যে সাহায্যের জন্য ডাকছিল। তার আওয়াজ শুনে লিসার ভেতরে বাঁচার একটা আশা জেগে উঠল। তাই সে তাড়াতাড়ি সেই আওয়াজের পিছু নিতে থাকে। হঠাৎ এক জায়গায় তার নিচে একটি দরজা খুলে যায়, যার ভেতরে ফুটন্ত তেজাব ছিল। লিসা সেই তেজাবে পড়া থেকে কোনো মতে বেঁচে গেল। সেই তেজাব এতটাই ভয়ঙ্কর ছিল যে একটা মজবুত লোহাকেও কিছু সেকেন্ডে গলিয়ে দিত। লিসা তাড়াতাড়ি নিজের কাপড়ের একটি টুকরো ছিঁড়ে নিয়ে সেটা পরীক্ষা করার জন্য তেজাবে ডুবিয়ে দেয়। কাপড়টা কিছু সেকেন্ডের মধ্যেই কালো ছাই হয়ে যায়। এই দেখে সে খুব সাবধানে সামনে এগোতে থাকে। সে নিজের হাত ও পা সেই গর্তের কিনারায় রেখে সেই জায়গায় পার হচ্ছিল। ঠিক তখনই তার হাঁটু তেজাবে লেগে যায়, যার ফলে লিসা ব্যথায় চিৎকার করে ওঠে। সৌভাগ্যক্রমে তার স্যুটের কারণে তার হাঁটু গলে যাওয়া থেকে রক্ষা পায়, কিন্তু তবুও তার হাঁটুতে গভীর জখম হয়ে গিয়েছিল। এরপর সাহায্যের আওয়াজও অনেক কাছ থেকে আসছিল। তাই লিসা নিজের ব্যথা ভুলে আবার সেই আওয়াজের পিছু নিতে থাকে এবং শেষ পর্যন্ত সেইটি লোহার গ্রিডের কাছে গিয়ে পৌঁছায়। তার থেকে কিছু দূরত্বে আরেকটা গ্রিড ছিল, যার পেছনে একজন মানুষ ছিল। সেই মানুষটিও লিসার মতো হাতে ঘড়ি আর স্যুট পরা ছিল। লিসা তাকে বলে যে, দেখো, আমার কথা শোনো, আমরা দুজনে এখানে আটকে আছি। যদি আমরা একে অপরের সাহায্য করি তাহলে এখান থেকে বেরোতে পারি। কিন্তু সেই মানুষটি অনেক লম্বা সময় ধরে সেই সুড়ঙ্গে আটকে থাকার কারণে তার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। সে কখনো লিসাকে গালাগালি দিচ্ছিল, তো কখনো সরি বলছিল। সে বলে যে এই লোকগুলো তাড়াতাড়ি ফিরে আসবে এবং আমাদের দুজনকেই মেরে ফেলবে। এই বলে সেই পাগলটা জোরে জোরে হাসতে থাকে। সে কখনো লিসাকে গালাগালি দিচ্ছিল, তো কখনো সরি বলছিল। সে বলে যে এই লোকগুলো তাড়াতাড়ি ফিরে আসবে এবং আমাদের দুজনকেই মেরে ফেলবে। এই বলে সেই পাগলটা জোরে জোরে হাসতে থাকে। ঠিক তখনই লিসা দেখতে পায় যে তার হাতে বাঁধা ঘড়িতে 60 সেকেন্ডের গণনা শুরু হয়ে গেছে। সেই হিটিং পাইপগুলো আবার দেয়াল থেকে বেরিয়ে আসে
এবং এইবার বাঁচার জন্য যে অংশটা ছিল সেটা লিসা আর সেই মানুষটির মাঝখানে খোলে, যেখানে শুধু একজনের লুকানোর জন্য জায়গা ছিল। এখন হয় সেই পাগলটা বাঁচবে, নয়তো লিসা। পরের মুহূর্তে লিসা আর সেই লোকটির সামনের লোহার গ্রিডটা খুলে যায় এবং দুইজনই দ্রুত সেই কুঠুরির দিকে দৌড়াতে শুরু করে এবং দুজন একসাথে কুঠুরির কাছেও পৌঁছে যায়। তারপরে এই দুজন একে অন্যকে মারতে শুরু করে। কখনো লিসা সেই পাগলটিকে কুঠুরি থেকে বের করে দিচ্ছিল, তো কখনো সেই পাগলটা লিসাকে বাইরে ঠেলে দিচ্ছিল। কিন্তু শেষে যখন সময় প্রায় শেষ হয়ে আসে, তখন লিসা সেই মানুষটাকে লাথি মেরে কুঠুরির বাইরে ফেলে দেয় আর লিসা নিজের পা দিয়ে তার হাতটা চেপে ধরে রাখে। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে যায় এবং সেই কুঠুরির কাচের দরজা সেই মানুষটির হাত কেটে ফেলে। ব্যথায় সেই মানুষটি চিৎকার করে ওঠে। তখনই লিসার নজর সেই মানুষের হাতের উপর পড়ে, যাতে ক্রসের ট্যাটু বানানো ছিল। সেই ট্যাটু দেখে লিসা বুঝতে পারে যে এই মানুষটি আর কেউ নয়, বরং তাকে গাড়িতে বেহুশ করা সেই সিরিয়াল কিলার অ্যাডাম ছিল। এখন লিসার সব বিভ্রান্তি দূর হয়ে যায়। প্রথমে লিসার মনে হচ্ছিল যে অ্যাডামই তাকে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু তার এই ভাবনা ভুল ছিল, কারণ বেচারা অ্যাডাম তো এখানে নিজেই মৃত্যুর মুখে ছিল। এর মধ্যে লিসার ঘড়ির উপর 11 মিনিটের সময় শেষ হয়ে যায় এবং সেই হিটিং পাইপ থেকে বেরোনো তীব্র আগুন কিছু সেকেন্ডের মধ্যে অ্যাডামকে ছাইয়ে পরিণত করে। নিজের চোখে অ্যাডামের এত ভয়াবহ মৃত্যু দেখে লিসা ভয়ে কাঁপতে থাকে। কিছুক্ষণ পরে সেই অংশের ভেতরে একটা ছোট সুড়ঙ্গ দিয়ে একটি রোবট আসে। সেটা ছিল খুবই ভয়ঙ্কর একটি মাথার খুলি। এই রোবট লিসার কোনো ক্ষতি করে না, বরং তার তেজাবে পড়া হাঁটু ঠিক করে দেয়। লিসা তাকে জিজ্ঞেস করলো যে তুমি কে এবং আমাকে এখানে কেন নিয়ে এসেছো। জবাবে সেই রোবটের মুখ থেকে একটা টুল বেরোয় এবং সেই টুল লিসার স্যুটের সাথে সংযুক্ত হয়ে যায়। সেই টুলের সাহায্যে লিসার ফ্ল্যাশব্যাকের সব কথা মনে আসতে থাকে। যখন সে গাড়িতে অ্যাডামের সাথে ছিল এবং অ্যাডামের সত্যিটা জানতে পারে, তখন অ্যাডামের সাথে তার ঝগড়া হয়েছিল এবং অ্যাডাম লিসার বুকে ছুরি দিয়ে আঘাত করেছিল এবং গাড়ি থেকে বাইরে ফেলে দেয়। সেই মুহূর্তে লিসা আকাশে তার দিকে আসতে থাকা একটি সাদা আলো দেখতে পায়, যার পরে লিসা আবার বর্তমানে ফিরে আসে। লিসা এখন বুঝতে পারে যে এরা যারাই হোক না কেন, তারা তাকে দুষ্ট অ্যাডামের কাছ থেকে তার প্রাণ বাঁচিয়েছে এবং তাকে এখানে এনেছে। কিন্তু তারা তাকে এখানে কেন এনেছিল সেটা না জানিয়ে সেই রোবট সেখান থেকে চলে যায়। লিসা এটাও বুঝতে পারে যে এই লোকজন যেই হোক না কেন, তারা তাকে মারতে চায় না, শুধু তাকে এই খেলাটা পার করতে হবে, তবেই সে এখান থেকে বেরোতে পারবে। লিসা এখন সামনের পথ পাড়ি দিতে সেই কুঠুরি থেকে বাইরে বেরিয়ে আসে। অ্যাডামের কাটা হাতও সেখানে পড়েছিল। ঠিক সেই সময় লিসা সেই কাটা হাতের টাইমারের নিচে কিছু প্রতীক দেখতে পায়। লিসা সেই প্রতীকগুলোর মানে বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই একটি ঘূর্ণায়মান পাখা তার দিকে আসতে থাকে। সেটা দেখে লিসা নিজের প্রাণ বাঁচানোর জন্য পিছনে যেতে থাকে এবং সেই পাখাটিও তার একদম সামনে দিয়ে একটি ছিদ্র দিয়ে উপরের সুড়ঙ্গে চলে যায়। ঠিক তখনই হঠাৎ তার সুড়ঙ্গের ওপর থেকে কারো হাঁটার আওয়াজ শোনা যায়। সেই আওয়াজ এক জায়গায় এসে থেমে যায়। সেই জায়গাতে সুড়ঙ্গের ঢাকনা খুলে যায় এবং তার ভেতর থেকে এক ভয়ঙ্কর জীব নিচে নামে, যাকে দেখতে তো মানুষের মতোই লাগছিল, কিন্তু জন্তুর মতো গড়গড় করছিল। তার শরীর পুরোপুরি পুড়ে গিয়েছিল এবং তার চোখ দুটো সাদা পাথরের মতো চকচক করছিল। ঠিক তখনই লিসার নজর তার কাটা হাতের দিকে যায়। তার কাটা হাত দেখে লিসা বুঝতে পারে যে সে আর কেউ নয়, বরং অ্যাডাম, যে পড়ার পরে এক দানবে পরিণত হয়েছে। এখন সে লিসাকে মারতে চাইছিল। অ্যাডামের চোখ তো পুড়ে গিয়েছিল, এই কারণে সে লিসাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু সে সব শুনতে পাচ্ছিল। তাই লিসা ধীরে ধীরে চুপি চুপি সামনে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই তার ঘড়ি মেঝেতে আঘাত করায় একটু হালকা শব্দ হয়, যার ফলে অ্যাডাম তার সাড়া পেয়ে যায় এবং দ্রুত লিসাকে মারার জন্য তার পেছনে আসতে থাকে। লিসা প্রায় তার হাতে ধরা পড়েই যাচ্ছিল। ঠিক তখনই লিসা একটা সরু সুড়ঙ্গ দিয়ে উপরে চলে যায়। অ্যাডাম কিছু দেখতে না পাওয়ার কারণে সে সেই জায়গাটা পার হতে পারল না। লিসা সেই সুড়ঙ্গ দিয়ে এগিয়ে এমন এক জায়গায় পৌঁছালো যেখানে তার সামনে যাওয়ার জন্য দুটি পথ ছিল। লিসা কিছুই বুঝতে পারছিল না যে কোন পথ বেছে নেওয়া উচিত। সে অনেক ভাবার পর যখন কিছু বুঝতে পারল না, তখন সে আন্দাজ করে বাঁ পাশে সুড়ঙ্গে ঢুকে পড়ল। সুড়ঙ্গের বাইরে একটা ঘর ছিল, যার চারপাশে কাচের দেয়াল। সেই দেয়ালগুলোতে লিসা তার জন্ম থেকে শুরু করে নিজের মেয়েকে জন্ম দেওয়া পর্যন্ত সব স্মৃতি দেখতে পাচ্ছিল। সেখানে লিসা এও দেখলো যে কিভাবে তার অসাবধানতার কারণে তার মেয়ের প্রাণ চলে গিয়েছিল। লিসা নিজের মেয়েকে মনে করে খুব কাঁদতে থাকে। ঠিক তখনই সে দেখে যে ওপরের ছাদ থেকে অ্যাডাম আবার তার দিকে আসছে। কিন্তু লিসা তার কাছ থেকে প্রাণ বাঁচিয়ে আরেকটি সুড়ঙ্গে পৌঁছে যায়, যেখানে সে এমন কিছু দেখে যাতে তার খুশির সীমা থাকে না। সে দেখলো যে সেই সুড়ঙ্গ শেষ হওয়ার পরে বাইরে নীল আকাশ জ্বলজ্বল করছে। নিজের স্বাধীনতাকে এত কাছে দেখে লিসার মধ্যে আবার সাহস ফিরে আসে। কিন্তু সেই সুড়ঙ্গ পার হতে হলে তাকে একটি কাঁটার পথ পার করতে হবে। এখন মাত্র 60 সেকেন্ড সময়ে বাকি ছিল। পরের মুহূর্তে হিটিং পাইপগুলো দেয়াল থেকে বেরিয়ে আসে, যেগুলো 60 সেকেন্ড শেষ হতেই সেই জায়গাটিকে আগুনে ভরে দিতে যাচ্ছিল। লিসা সময় নষ্ট না করে এই কাঁটাটার নিচ দিয়ে যেতে থাকে, যার ফলে সেই কাঁটাগুলো তার শরীরে ঢুকে লিসার পিঠ খারাপভাবে কেটে যায়।
এবং লিসার পিঠ থেকে অনেক রক্ত বেরোতে শুরু করে। লিসা খুবই ব্যথায় কাতর হয়ে পড়ে, কিন্তু লিসা নিজের পরোয়া না করে ধীরে ধীরে আকাশের দিকে এগোতে শুরু করলো। ঠিক তখনই পেছনের সুড়ঙ্গে কুঠুরি খুলে, যার মধ্যে অ্যাডাম দ্রুত গিয়ে লুকিয়ে পড়ে। এখন কিছুক্ষণের মধ্যে আগুনের শাইলাব আসতে যাচ্ছিল। রক্তে ভেজা লিসা বাইরে বেরোনোর চেষ্টায় ছিল, কিন্তু অনেক রক্ত বেরোনোর কারণে সে এখন আর এগোতে পারছিল না। তার চোখ ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখনই 60 সেকেন্ড শেষ হয়ে গেল এবং তার পরের মুহূর্তেই সেখানে আগুন বর্ষণ হতে থাকে। কিন্তু সে আগুনে লিসা পড়ার আগেই লিসার নিচে থেকে একটি দরজা খুলে যায়। সে নিচে একটি কুঠুরের মধ্যে গিয়ে পড়ে এবং বেহুশ হয়ে যায়। এরপর কিছুক্ষণ পর যখন লিসার চোখ খুলে, তখন সে দেখে যে সে আবার সেই একই জায়গায় ফিরে এসেছে, যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। মানে এখন পর্যন্ত সে এখান থেকে বেরোনোর জন্য যত পরিশ্রম করেছে সবই তার জলে গেল। এটি দেখে লিসা এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। ঠিক তখনই সেই রোবট তার ক্ষতস্থান সারানোর জন্য আবার ফিরে আসে। লিসা তাকে ক্ষতস্থান সারাতে বারণ করে, কারণ সে আবার এই সবকিছু পুনরাবৃত্তি করার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে রোবটকে বলল যে সে এখন শুধু মরতে চায়। সে রোবট লিসার কথা মেনে নিল এবং তার মুখ থেকে একটা ইনজেকশন বেরিয়ে লিসার শরীরের দিকে এগোতে থাকে। ঠিক তখনই লিসার অ্যাডামের হাতে বানানো চিহ্নগুলোর কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে যে নিশ্চয়ই সেই চিহ্নগুলো এখান থেকে বেরোনোর রাস্তা বলতে পারে। তাই সে নিজের রক্ত দিয়ে দেয়ালে অ্যাডামের হাতে বানানো চিহ্নগুলো বানাতে থাকে, যা অনেক গভীরভাবে দেখার পর লিসা বুঝতে পারলো যে এগুলো তো তীর চিহ্ন, যেগুলো এখান থেকে বেরোনোর দিশা বলে দিচ্ছে। যেমন প্রথম তীরটা বাম পাশের দিকে ঘোরানো ছিল, যার মানে পথে আসা প্রথম 2 সুড়ঙ্গের মধ্যে তাকে বাম পাশের সুড়ঙ্গের ভেতরে যেতে হবে। দ্বিতীয় নম্বরের তীরটা ডান পাশের দিকে ঘোরানো ছিল, যার মানে হলো প্রথম সুড়ঙ্গ পার করার পর যখন আবার একসাথে দুটো সুড়ঙ্গ আসবে তখন তাকে ডান পাশের সুড়ঙ্গে যেতে হবে। এরপর লিসা বুঝতে পারে যে নিশ্চয়ই তার হাতের নিচেও এরকম প্রতীক বানানো থাকবে, যেগুলো এখান থেকে বেরোনোর দিক বলে দেয়। এটা বুঝতেই লিসা সেই রোবটকে তার জখমগুলো সারাতে বলে। জখম সারানো হয়ে যেতেই সে একটি নতুন আশা নিয়ে আবার ভেতরের অংশে বেরিয়ে পড়ে। লিসা আগে ওই সুড়ঙ্গ দিয়ে পার হয়েছিল বলে সে খুব সহজেই সেই সুড়ঙ্গ পার হতে হতে এগোতে থাকে এবং সেই তেজাবে ভরা গর্তের কাছে গিয়ে সে থামে। সেখানে সে নিজের ঘড়িটি তেজাবে জ্বালিয়ে সেটাকে নিজের কবজি থেকে আলাদা করে এবং সে দেখতে পায় যে তার হাতেও ঠিক তেমনই প্রতীক ছিল যেমনটা অ্যাডামের হাতে ছিল, শুধু তাদের মধ্যে কিছুখানি পার্থক্য ছিল। লিসা সেই পোড়া ঘড়িটিকে নিজের হাতে নিয়ে এগোতে থাকে এবং সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সে প্রথমবারের মতো দুটি সুড়ঙ্গের মধ্যে বাঁ পাশের সুড়ঙ্গটি বেছে নিয়েছিল, কিন্তু প্রতীক অনুযায়ী সঠিক সুড়ঙ্গ ডান পাশেরটা ছিল। সে তাড়াতাড়ি ডান পাশের সুড়ঙ্গে চলে যায়, যেখানে সামনে গিয়ে সে আরো দুটি সুড়ঙ্গ পায়, যাদের মধ্যে সঠিক সুড়ঙ্গ বাম পাশেরটা ছিল। একইভাবে লিসা নিজের হাতে বানানো চিহ্নের সাহায্যে প্রতিবার সঠিক রাস্তা বেছে নিয়ে এগোতে থাকে। কিন্তু ঠিক তখনই একবার আবার অ্যাডাম তার পেছনে লেগে যায়। এখানে লিসা বুদ্ধিমানের মতো কাজ করে। অ্যাডামকে বিপথে চালিত করার জন্য একটা সুড়ঙ্গের ভিতরে সে নিজের ঘড়িটা ফেলে দেয় এবং নিজে অন্য সুড়ঙ্গে লুকিয়ে পড়ে। অ্যাডাম ঘড়ির শব্দের পিছু নিতে নিতে অন্য সুড়ঙ্গে ঢুকে যায়। অ্যাডাম চলে যেতেই যখন লিসা নিজের হাতের দিকে তাকায়, তখন সে বুঝতে পারে যে সে অ্যাডামকে যে পথে পাঠিয়েছে সেটাই সঠিক সুড়ঙ্গ ছিল। এটা দেখে লিসা খুবই বিরক্ত হয়ে যায়। এখন লিসার কাছে আর অন্য কোনো রাস্তাও ছিল না, তাই সে ধীরে ধীরে অ্যাডাম যে সুড়ঙ্গ ছিল সেই সুড়ঙ্গেই ঢুকে পড়ে। এই সুড়ঙ্গটা বেশ অদ্ভুত ছিল। মনে হচ্ছিল যেন এই সুড়ঙ্গটা কোনো বড় প্রাণীর পেট। লিসা ধীরে ধীরে এগোতে থাকে। একটু সামনে গিয়ে সে দেখলো যে তার ঘড়িটা সামনেই পড়ে আছে, সাথে অ্যাডামও সেখানেই ছিল। যেহেতু অ্যাডাম কিছু দেখতে পাচ্ছিল না, তাই লিসা চুপি চুপি সেই ঘড়িটা উঠিয়ে নেয়। কিন্তু ঠিক তখনই লিসার ঘড়িতে 60 সেকেন্ড বাকি থাকার অ্যালার্ম বাজতে শুরু করে, যার শব্দে অ্যাডাম লিসার সাড়া পেয়ে যায়। সে আবার লিসার পিছু নিতে থাকে। তার কাছ থেকে বাঁচতে লিসা যে পথ দিয়ে এসেছিল সে পথেই ফিরে পালাতে থাকে। সেই সময় লিসার ঘড়িতে 60 সেকেন্ডের গণনা শুরু হয়ে যায় এবং সুড়ঙ্গ থেকে হিটিং পাইপগুলো বেরিয়ে আসে। সেই সাথে সুড়ঙ্গের আশ্রয় কুঠুরির দরজাও খুলে যায়। লিসা তাড়াতাড়ি সেই কুঠুরিতে গিয়ে লুকিয়ে পড়ে। অ্যাডামও সেখানে পৌঁছে যায়, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সেই কুঠুরির কাচের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আর লিসা অ্যাডামকে বাজেভাবে রাগাতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত এইবার আগুন বর্ষণের সেই টিউবগুলো আগুন বর্ষণ ছাড়াই ভেতরে চলে যায়, যার পরে কুঠুরির দরজাও খুলে যায়। আর পরের মুহূর্তে অ্যাডাম লিসার উপরে ঝাঁপিয়ে পড়ে। লিসাও নিজেকে বাঁচাতে অ্যাডামের সাথে লড়াই শুরু করে এবং তার মাথা নিজের পা দিয়ে চেপে ধরে রাখে। পেছন থেকে কুঠুরির দেয়ালও লিসাকে সামনের দিকে ঠেলে দিতে থাকে, যার ফলে সেই অ্যাডামের মাথা থেতলে যায় এবং শেষ পর্যন্ত লিসা অ্যাডামের কাছ থেকে মুক্তি পেয়ে যায়। লিসা এখন নিজের রাস্তায় এগোতে থাকে, যেখানে সামনে চলতে চলতে তার আবার দুটি পথ দেখা দেয়। তার কবজিতে বানানো প্রতীক অনুযায়ী তাকে ডান পাশে সুড়ঙ্গ দিয়ে যেতে হবে এবং সেটাই ছিল শেষ গোলক ধাঁধার শেষ সুড়ঙ্গ। কিন্তু ঠিক তখনই বাঁ পাশের সুড়ঙ্গ থেকে একটি মেয়ে বাইরে বেরিয়ে আসে। তাকে দেখে লিসার চোখ তো খোলাই থেকে যায় এবং সে কাঁদতে থাকে, কারণ এই মেয়েটি আর কেউ নয় বরং তার মেয়ে নিনা ছিল। নিনা মারা যাওয়ার পর থেকে লিসা বেঁচে থাকাই ছেড়ে দিয়েছিল। তার শুধু একটাই ইচ্ছা ছিল যে যদি সে কোনোভাবে নিনার সাথে দেখা করতে পারত, এবং শেষ পর্যন্ত আজ তার এই ইচ্ছাও পূর্ণ হয়ে গেল। নিনা নিজের মা লিসাকে বলল
এখন আর আমাকে আবার একা ফেলে রেখো না। যার উত্তরে লিসা বলল, না মা, আমি সবসময় তোমার সাথেই থাকবো। যার জবাবে নীলা বলে, তাহলে চলো আমার সাথে বাঁ পাশের সুড়ঙ্গে চলো। লিসা কাঁদতে কাঁদতে বলল, নিনা, আমি তোমাকে আবার হারাতে চাই না, কিন্তু সত্যি তো এই যে তুমি আগেই মারা গেছো আর আমার গন্তব্য অন্য সুড়ঙ্গে। এইটুকু বলে লিসা সেখান থেকে চলে যেতে থাকে। পেছন থেকে নিনা তাকে ডাকছিল, কিন্তু লিসা মনে পাথর চাপা দিয়ে সেই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসতেই লিসা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। এরপর লিসা সময় নষ্ট না করে ডান পাশের সুড়ঙ্গে ঢুকে যায়, যেখানে তার সুড়ঙ্গের শেষে খোলা আকাশ দেখা যাচ্ছিল। সে খুশি হয়ে দ্রুত এগোতে থাকে, কিন্তু ঠিক তখনই তার পথে 3টি লোহার ব্লেড চলে আসে, যেগুলো ক্রমাগত দ্রুত ওঠানামা করছিল। যাদের পার করা মানে ছিল নিজের টুকরো টুকরো করানো। কিন্তু লিসাকে যে কোনোভাবে এখান থেকে বেরোতেই হবে। তাই সে লক্ষ্য করে যে তাদের মধ্যে প্রথম ব্লেডটি প্রতি 4 সেকেন্ড পর পর একবার নিচে নামে। তাই লিসা তার কাছাকাছি পৌঁছে যায়, এবং যেই ব্লেডটা ওপরে গেল, তো 4 সেকেন্ড শেষ হওয়ার আগেই লিসা দ্রুত ওপারে চলে যায়। এবার সে দ্বিতীয় ব্লেডের কাছে যায়। একইভাবে দ্বিতীয় ব্লেডটা প্রতি 3 সেকেন্ড পর পর নিচে আসছিল। লিসা সাহস দেখিয়ে সেটাকেও পার করলো, কিন্তু শেষ ব্লেডটা মাত্র 2 সেকেন্ডেই নিচে আসছিল, যেটা পার করা লিসার জন্য খুবই কঠিন ছিল। কিন্তু স্বাধীনতার চাহিদায় লিসা সেটাকেও পার করলো, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা ব্লেডের মাঝে এসে কেটে যায়। লিসা ব্যথায় বেহাল দশা হয়ে যায়, কিন্তু লিসা নিজের পায়ের পরও না করে সুড়ঙ্গের শেষ পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তার খোলা আকাশ দেখা যাচ্ছিল। কিন্তু যেই সে নিজের হাত সুড়ঙ্গ থেকে বাইরে বের করার জন্য সামনে বাড়ায়, তো তার সামনে লাগানো স্ক্রিনে গিয়ে হাত লাগে, যেখানে খোলা আকাশের ভিডিও চলছিল। এটি দেখে লিসা খুবই হতাশ হয়। সে বলতে থাকে, আমি তো সেই সব কিছু করেছি যা আমাকে করতে বলা হয়েছিল। কথাগুলো আসলে লিসা সেই রোবটের উদ্দেশ্যে বলছিল। তারপর সে পাগলের মতো হাসতে থাকে। ঠিক তখনই সুড়ঙ্গ থেকে হিটিং পাইপ বের হয়ে আসে, কারণ কিছুক্ষণের মধ্যেই 11 মিনিটের সময় শেষ হতে যাচ্ছিল। লিসা এখন মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায়, কিন্তু এইবার সেই হিটিং পাইপগুলো তাকে পোড়ানো ছাড়াই আবার সুড়ঙ্গের ভেতরে চলে যায়। ঠিক তখনই হঠাৎ সুড়ঙ্গের উপরের অংশ খুলে যায়, এবং একটি তীব্র আলো লিসার ওপর পড়ে। লিসার শরীর নিজে নিজেই বাতাসে উঠতে থাকে, এবং সেই আলোতে মিশে যায়। কিছুক্ষণ পরে যখন লিসার চোখ খুলে, তখন সে নিজেকে একটি ঝর্ণার কিনারায় দেখতে পায়, যা থেকে লিসার চেহারায় হাসি ফিরে আসে। সেখানে নিনাও উপস্থিত ছিল। লিসা নিনাকে জিজ্ঞেস করলো, আমি কি মরে গেছি? এর উত্তরে নিনা বলল, তোমার শরীর একবার না, বরং এখন পর্যন্ত কয়েকবার মারা গেছে। লিসা আবার তাকে জিজ্ঞেস করে, এখন আমাকে কি করতে হবে? যার জবাবে নিনা উত্তর দিল, এখন তোমাকে শুধু বাঁচতে হবে, আর কিছুই করতে হবে না। এখানে আমরা জানতে পারি যে লিসা এখন যেখানে উপস্থিত আছে সেই জায়গাটা দুনিয়া নয়, বরং অন্য কিছু ছিল, এবং কোনো স্বর্গের মতোই সুন্দর ছিল। এই সিনেমার সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এই যে, লিসা যখন অ্যাডামের সাথে গাড়িতে যাত্রা করছিল, তখন অ্যাডাম লিসার উপর ছুরি চালিয়ে তাকে মেরে ফেলেছিল, যার পরে সে সরাসরি নরকে পৌঁছেছিল। সেখানে তার সব পাপ ধুয়ে যায়, এবং শেষে সে স্বর্গে পৌঁছে যায়। এবং এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়।